তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 1 থেকে চুম্বকের পার্ট 4 নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি হাতে কলমে 10-এ। দেখো এখানে কি দিয়েছে, প্রথমে একটা সেল নেওয়া হয়েছে, একটা সেলের সাথে একটা ঘরে তৈরি সুইচকে অ্যাড করা হয়েছে। সেটা তোমরা কেনা সুইচও অ্যাড করতে পারো, সেটা আর একটু জটিল। তোমাদের বইতে ব্যাপারটা সহজ করার জন্য ঘরেতে সুইচ কীভাবে তৈরি করা হয় সেটা দেখানো হয়েছে এবং সেই সুইচটাকে অ্যাটাচ করা হয়েছে। এবার তারপর তার দিয়ে যুক্ত করা হয়েছে একটা এলইডি। আচ্ছা, এখানে বলে রাখি এলইডি কি। বর্তমানে তোমরা হয়তো জানো যে বর্তমানে টুনি বাল্ব বা এগুলোর বদলে এলইডি ব্যবহার করা হচ্ছে। এলইডির পুরো নামটা খুব ভালো করে পড়বে। এটা হলো লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং মানে যেটা আলো নিঃসরণ করে, লাইট এমিট করে, আলো নিঃসরণকারী একটা ডায়োড। ডায়োড হলো এমন একটা যন্ত্র যেটার একটা ধনাত্মক দিক থাকে, একটা ঋণাত্মক দিক থাকে। এটাকে যদি তুমি ইলেকট্রিক লাইনে কানেক্ট করো তাহলে কি হবে, এক্ষেত্রে তড়িৎ শক্তিটা মানে আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখানে একটা এরকম এলইডি অ্যাটাচ করেছো। এরপর যখন সুইচটা দিয়ে দিচ্ছ তখন কি হচ্ছে, এই বর্তনীটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে এই যে এলইডিটা জ্বলছে। তাহলে এলইডিটা কিভাবে জ্বলছে, এলইডিটা সেইভাবেই জ্বলছে যখন এই বর্তনীটা সম্পূর্ণ হচ্ছে, মানে সুইচ অন আছে, তখন কি হচ্ছে বর্তনীটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তার ফলে এই যে ডায়োডের ভিতর দিয়ে আলো যাচ্ছে এবং তার ফলে ডায়োডটা উৎপন্ন হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আলো নিঃসরণ হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের বইতে কি বলেছে যে হাতে কলমে 11-এ আসি। হাতে কলমে 10-এর সাথে অনেকটাই মিল আছে। সেখানে বলেছে এবার এই একই যে কানেকশান রেখেছে, এখানে শুধু একটা সেল ছিল, এখানে দুটো সেল যুক্ত করা হয়েছে। এবার একইভাবে সুইচ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে এলইডিটার ব্রাইটনেস বা এলইডিটার আলোর যে জোর সেটা আরও বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ হলো দুটো সেল লাগানো হয়েছে, তার মানে এর ভিতর দিয়ে, বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ অনেকটা বেড়ে গেছে। তড়িৎ প্রবাহ যেই বেড়ে গেছে, এই আলোটার যে জোর সেটা বেড়ে গেছে। তাহলে যত এই তড়িৎ প্রবাহ বাড়তে থাকবে সেল বাড়ানোর সাথে সাথে, তত কি হবে, এলইডির জোরও বাড়তে থাকবে, মানে এলইডিটা ব্রাইট হবে। এখানে এলইডির পাশে অল্প কয়েকটা দাগ দিয়েছিলাম, মানে এলইডিটা নর্মাল জ্বলছিল। এক্ষেত্রে দেখো ব্রাইটনেস আরও বেশি, তাই অনেকগুলো দাগ দিয়ে এটাকে বোঝাবার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে হাতে কলমে 10 আর 1 একই, শুধুমাত্র এলইডি কি, এলইডি কিভাবে কাজ করে, এলইডির ভিতর দিয়ে ইলেকট্রিক গেলে কি হয়, তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এবার এই তড়িৎ প্রবাহ যদি আরও বাড়ায় কি হয়ে যাবে, এটা আরও ব্রাইট হয়ে জ্বলতে থাকবে। তাহলে এই বিষয়টার ওপরই এলইডির ব্রাইটনেসটা নির্ভর করছে তড়িৎ প্রবাহ কতটা হচ্ছে সেটার ওপর। এবার আসি হাতে কলমে 12-এ। ঠিক আছে, হাতে কলমে 12-এ কি বলেছে দেখো, এখানে একই রকম সেট আপ করা হয়েছে আগের মতো। এখানে দুটো সেল নেওয়া হয়েছে, একটা সেল, দুটো সেল, তার সাথে সুইচ লাগানো হয়েছে। এবার এখানে একটা কাঠের পাটাতন নেওয়া হয়েছে, তার উপরে দুটো পেরেক পোতা হয়েছে, লোহার পেরেক, আর এই পেরেকের মাঝে রাখা হয়েছে নাইক্রোম তার। এটা হলো নাইক্রোম তার। সুইচটা যখন অফ অবস্থায় রয়েছে সেই অবস্থায় তুমি একবার এই নাইক্রোম তারকে স্পর্শ করলে, তখন কি দেখলে, এই তারটা ঠান্ডা আছে। তারপর কি করলে, সুইচটাকে অন করে দিলে, তখন কি হচ্ছে, এখান থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এর ভিতর দিয়ে। এবার এরমভাবে ধরো কিছু সময়, কিছু সেকেন্ড, 10 সেকেন্ড 15 সেকেন্ড ধরো তড়িৎ চললো, মানে তড়িৎ প্রবাহটা হলো। তারপর আবার সুইচ অফ করে তখন এই নাইক্রোম তারটাকে আবার স্পর্শ করলে দেখলে কি যে এবার নাইক্রোম তারটা কি হয়েছে, প্রথমে ছিল ঠান্ডা, তারপরে হয়ে গেছে গরম। ঠিক আছে, আচ্ছা এখানে বলে রাখি তড়িৎ যখন প্রবাহিত হবে, মানে এটা কিন্তু অফ করে তবেই স্পর্শ করো। দেখো যেহেতু এটা সেল, সেক্ষেত্রে এখানে মানে কারেন্ট বা শক খাওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু এটা যদি ইলেকট্রিক লাইনে রেখে করা হয় তাহলে কিন্তু জোরে শক লাগবে। সেই জন্য সুইচটা সবসময় অফ করে তবেই এই নাইক্রোম তারকে স্পর্শ করবে। ঠিক আছে, সেটাই ভালো অ্যাকচুয়ালি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যখনই এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে নাইক্রোম তার উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং সেটা গরম হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা অনেকগুলো অ্যাপ্লায়েন্সেস মানে তৈরি করেছি। এবার তুমি বলতে পারো একটা প্রশ্ন, যে নাইক্রোম তার কি এমন যে এই তারটাই কেন ব্যবহার করা হচ্ছে? নামটা থেকেই বুঝতে পারছো, নাইক্রোম এই নামটা ভাঙলেই হলো এনআই, এনআই মানে হলো নিকেল, ক্রোম মানে হলো ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়াম দিয়ে এই তারটা তৈরি করা হয়েছে। কখনো কখনো এর সাথে আয়রনও দেওয়া হয়।
বেশিরভাগ মানে প্রধান যে মেটেরিয়াল এটা হলো নিকেল আর ক্রোমিয়াম, সেখান থেকেই নাইক্রোম নামটা এসছে। এই যে এই তারটার বৈশিষ্ট্য হলো এই তারটা খুব সহজে গরম হয়ে যায়। তাহলে এই যে তড়িৎ পাঠিয়ে কোনো কিছুতে এই তারটা গরম হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা বহু ইলেকট্রিক জিনিসপত্র বানাতে পারি। ধরো টোস্টার, ইলেকট্রিক কেটল, ইলেকট্রিক ইস্ত্রি, এগুলোতে সবই এই নাইক্রোম তার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, নাইক্রোম তারকে ব্যবহার করা হচ্ছে, তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, জিনিসটা গরম হয়ে যাচ্ছে, তখন তার এই তাপটাকে কাজে লাগানো হচ্ছে। সেটা যদি তোমার ইলেকট্রিক কেটল হয় সেটা দিয়ে জল ফোটানো হচ্ছে, সেটা যদি টোস্টার হয় সেটাতে পাউরুটি টোস্ট করা হচ্ছে, তারপর সেটা যদি ইলেকট্রিক ইস্ত্রি হয় সেটা দিয়ে জামা কাপড় আয়রন করা হচ্ছে। তাহলে এই জিনিসগুলোর বেসিক মানে ভিতরে যে তার ব্যবহার হচ্ছে সেটা হলো নাইক্রোম তার। ঠিক আছে, তারপর হলো ইলেকট্রিক বাল্ব আসে। এই যে ইলেকট্রিক বাল্বের ভিতরে কোনো রকম নাইক্রোম তার ব্যবহার হয় না, এর ভিতর ব্যবহার হয় টাংস্টেন। আচ্ছা, তোমাদের বাড়িতে যদি এলইডি আলো নয়, যদি এমনি বাল্ব থাকে, সেই বাল্বটা ধরো মানে জ্বলছে, খানিকক্ষণ জ্বলার পরে বাল্বটাকে অফ করে, বাল্বের সুইচটা অফ করে সেই বাল্বটাকে যদি স্পর্শ করো দেখবে বাল্বটা গরম হয়ে গেছে। সেজন্য আগে মানে এলইডির আগে যখন বাল্ব ব্যবহার করা হতো, হলুদ বাল্ব যেগুলো ছিল সেগুলো ব্যবহার করা হতো। সেক্ষেত্রে ধরো বাল্ব চেঞ্জ মানে কিছুক্ষণ জ্বলার পরে বাল্বটা কেটে গেছে, সেগুলো চেঞ্জ করার সময় কিছুটা কাপড় বা কিছু দিয়ে ধরে তবে সেটাকে চেঞ্জ করা হতো, বদলানো হতো, কারণ বাল্বগুলো ভীষণ গরম হয়ে যায়। কারণ কি, এই যে ইলেকট্রিক বাল্বের ভিতরে যে তার ব্যবহার করা হয় সেটার নাম হলো টাংস্টেন তার। তাহলে এর ভিতরে ব্যবহার করা হচ্ছে কি টাংস্টেন তার। এই টাংস্টেন তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় এটা আলো দেয়, তার সাথে সাথে কিছুটা তাপও উৎপন্ন করে। ঠিক আছে, এর প্রধান কাজ কিন্তু আলো দেওয়া, যেহেতু বাল্ব জ্বলছে, কিন্তু এরা কিছুটা তাপও দেয়। ঠিক আছে, এরপর আসি হলো ফিউজ তার। ফিউজ তার খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। ফিউজ তার হলো এমন একটা বিশেষ প্রকার তার যেটা তৈরি হচ্ছে তোমার টিন আর সীসা। তাহলে টিন আর সীসা দিয়ে তৈরি হচ্ছে এই মানে তারটা। কিন্তু এই তারের একটা বৈশিষ্ট্য হলো এই তারের গলনাঙ্ক কম, মানে টিনের যা গলনাঙ্ক এবং সীসার যে গলনাঙ্ক, এই দুটোর থেকেও এই তারের গলনাঙ্ক কম। এবার তোমরা বলবে তারটা তো টিন আর সীসা দিয়েই তৈরি হয়েছে, তাহলে তারের গলনাঙ্ক কম হলো কেন? এক্ষেত্রে যেহেতু দুটো ভিন্ন ধাতুকে মিশিয়ে তৈরি করা হচ্ছে, সেজন্য এদের গলনাঙ্ক যে দুটোকে মেশানো হচ্ছে তার থেকেও আরও কমে গেছে, মানে আরও সহজে গলে যায়। ঠিক আছে, তাহলে টিনের যা গলনাঙ্ক বা সীসার যা গলনাঙ্ক মানে যে টেম্পারেচারে ওটা গলে যায়, তার থেকেও এই তার যেটা তৈরি করা হয়েছে যেটা হলো ফিউজ তার, তার গলনাঙ্ক আরও কম। এবার গলনাঙ্ক কম মানে কি বললাম, কম তাপে গলে যায়। এবার এই জিনিসটা বাড়িতে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে বড় বড় যে অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলোর আগে ব্যবহার করা হয়, ফ্রিজের আগে, এসির আগে, এই সমস্ত বড় বড় অ্যাপ্লায়েন্সের আগে ফিউজ ইউজ করা হয়। বাড়িতে সবারই বাড়িতে ফিউজ আছে। ঠিক আছে, দেখবে অনেক সময় শোনা যায় যে ফিউজ কেটে গেছে বা ফিউজ উড়ে গেছে, মানে কি ফিউজ তার নষ্ট হয়ে গেছে। এবার ফিউজ তার নষ্ট হয় কিভাবে? ধরো একটা বাড়িতে লাইন আছে, এই জায়গাটায় ফিউজ আছে, এবার যখন এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোনো একটা সময় ধরো পরিমাণের যে তড়িৎ প্রবাহ যে প্রবাহিত হয় তার চেয়ে বেশি তড়িৎ প্রবাহ মানে প্রবাহিত হলো, তখন কি হয়ে যায়, এই যে ফিউজ এটা উত্তপ্ত হয়ে ওঠে। যেই উত্তপ্ত হয়ে ওঠে কি হয়ে যায়, এটার গলনাঙ্কটা কম, ফলে এই তারগুলো সহজেই গলে যায়। গলে গেলে কি হবে, ছিঁড়ে যাবে, তার ফলে কানেকশানটা কেটে যায়। মানে এখানে যেই এর ভিতর দিয়ে তড়িৎ যাচ্ছিল ফিউজের মধ্যে দিয়ে এদিকে, তখন এই ফিউজটা কি হয়ে গেছে, কেটে গেছে, তার মানে এদিকে আর কারেন্টটা যেতে পারছে না। তার মানে সেই যে যন্ত্রটা বা যে জায়গার আগে ফিউজ আছে সামনের দিকে তড়িৎ যেতে পারছে না। এটার সুবিধা আছে, এটার কিছু সুবিধা আছে বলে এটা বাড়িতে ব্যবহার করা হয়, বা দামি দামি যে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস সেগুলোর আগে ব্যবহার করা হয়। কারণ ধরো বাড়িতে কোনো সময় তড়িৎ প্রবাহ বেড়ে গেল, সব সময় তো এরকম বোঝা যায় না, কখনো কখনো তড়িৎ প্রবাহের মানে ফ্লাকচুয়েশন হয়, তখন কি হবে, এই ফিউজের মধ্যে দিয়ে যাবে তড়িৎটা, যদি প্রয়োজনের থেকে বেশি যাচ্ছে তখনই কি হয়ে যাবে, ফিউজটা গরম হয়ে যাবে, এই তারটা গলে যাবে, গলনাঙ্ক যেহেতু কম, তখন কি হয়ে যাবে, এই তারটা গলে গিয়ে কেটে যাবে। কেটে যেই গেল, সামনের কানেকশানের সাথে ও ডিসকানেক্ট হয়ে গেল, সামনে আর তড়িৎটা যেতে পারছে না,
তার ফলে কী হলো, এর আগে ধরো যে জিনিসটা আছে, যে ফ্রিজ আছে বা টিভি আছে বা এসি আছে, সেই জিনিসটার ভিতরে গিয়ে মানে বিপদ হওয়ার সম্ভাবনা কম হয়। কারণ বেশি তড়িৎ প্রবাহ যদি কোনো বড় অ্যাপ্লায়েন্সেসে চলে যায়, সেক্ষেত্রে কী হয়, সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ফিউজ লাগানো হয়, ফিউজের ভিতর দিয়ে যখন যাচ্ছে, সেটা ফিউজটা জিনিসটাকে মানে তড়িৎ প্রবাহটাকে, বেশি তড়িৎ প্রবাহটাকে হতে দেয় না, কেটে দেয়। তার ফলে এই যে যন্ত্রটা সেটা ভালো থাকে, অ্যাপ্লায়েন্সেস সেটা ভালো থাকছে, সেই জন্যই বাড়িতে ফিউজ ব্যবহার করা হয়। এমনকি সবসময় যন্ত্র নয়, কোনো যন্ত্র না থাকলেও বাড়িতে মেনের পরে একটা ফিউজ থাকে, বা অনেক বাড়িতে দোতলা তিনতলা প্রত্যেকটা তলায় আলাদা আলাদা ফিউজ থাকে, কারণ যাতে কোনো সময় তড়িৎ প্রবাহ বেশি হলে সেই ফিউজটা কেটে যায়। ফলে বাড়িতে ধরো অতিরিক্ত তড়িৎ প্রবাহ কোথাও হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা, বা যেটাকে আমরা বলি শর্ট সার্কিট, সেটা হওয়ার সম্ভাবনা যাতে কম হয়। তাহলে এই যে ফিউজ তার, এটা খুব ইম্পর্টেন্ট। কী দিয়ে তৈরি এই জিনিসটা তোমাদের বইতে ভালো করে মেনশন করা নেই। এই যে ফিউজ তারের কি বৈশিষ্ট্য, টিন আর সীসা দিয়ে তৈরি, এর গলনাঙ্ক কম, এর ভিতর দিয়ে তড়িৎ গেলে এটা সহজেই গলে যায়, এই জিনিসগুলো মেনশন করে এই ফিউজ তারের গঠন এবং সেটা কি কাজে লাগে সেটা ডিটেলস লিখতে হবে। এবার আসি এই যে সোলার ক্যালকুলেটর, সোলার কুকার, সোলার স্ট্রিট লাইট যেগুলো ব্যবহার হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো সোলার নাম যখন যুক্ত আছে, বুঝতেই পারছো এটা সূর্যালোকের যে শক্তি সেটাকে ব্যবহার করে এই সমস্ত কাজগুলো করছে। এই যে সোলার ক্যালকুলেটরও যদি তোমরা দেখো, দেখবে যে ক্যালকুলেটরের যেখানটা ডিসপ্লে বোর্ড, তার উপর দিকে একটা ছোট্ট স্কোয়ার অংশ থাকে, সেইখানটা দিয়েই সূর্যের আলোকে যদি রাখো, তাহলে সেখান থেকে তার ব্যাটারিটা চার্জ হয়। এইভাবে সোলার যে কুকারে, সেখানে রান্না করা যায়। কিন্তু সোলার স্ট্রিট লাইটেও তাই, সূর্যের আলোটাই সঞ্চয় করে আলো জ্বলে। এই সমস্ত সোলার ক্যালকুলেটর, সোলার কুকার, সোলার স্ট্রিট লাইট এগুলো খুবই মানুষের জন্য কাজে দেয়। কখন? যখন বিদ্যুৎ নেই, বা ধরো এমন জায়গায় যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি, মানে ধরো এমন কিছু গ্রাম আছে যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি, সেখানে এগুলোকে ব্যবহার করা হয়। এই যে সোলার যেগুলো ক্যালকুলেটর, কুকার, এগুলোর ক্ষেত্রে একটা সোলার প্যানেল ইউজ করা হয়। তোমরা যদি কোথাও মানে হাই রোডের পাশ দিয়ে যাও, তখন দেখবে অনেক সময় এইরকম একটা জিনিস বহু বাড়ির ছাদে এরম উঁচু হয়ে থাকে, দেখা যায়। এই জিনিসগুলো হলো সোলার প্যানেল। এই সোলার প্যানেলেই সূর্যালোক এসে পড়ে এবং সেই শক্তিটাও সংগ্রহ করে নিয়ে সেখান থেকে রাত্রিবেলা আলো জ্বলে। বহু গ্রামীণ অঞ্চলেও কী করা হয়, যে এই সোলার স্ট্রিট লাইট ব্যবহার করা হয়, সোলার প্যানেল শক্তিটাকে ধরে রাখে, নিয়ে রাত্রিবেলা আলো জ্বালাচ্ছে। এই সমস্ত জিনিসগুলোর জন্যই, যেহেতু বিদ্যুৎ লাগে না, বিদ্যুতের অপচয় হচ্ছে না, সেই জন্য কি হচ্ছে, এই জিনিসগুলো খুব ভালো অপশান। কিন্তু যেটা সবচেয়ে নেগেটিভ দিক বা ড্রব্যাক বলতে পারো, সেটা হলো এই সিস্টেমগুলো বসাতে প্রচণ্ড খরচ লাগে, মানে এগুলো বেশ খরচ সাপেক্ষ। সেই জন্যে এই জিনিসটা মানে লোকে জানে, কিন্তু লোকের মধ্যে এতটা পপুলার হয়নি। কারণ এই যে একটা সোলার প্যানেল বসিয়ে তুমি যে স্ট্রিট লাইট বসাবে, বা ধরো বাড়িতে আলো, বা ধরো গরম জল করছো, সমস্তগুলোই বেশ খরচ সাপেক্ষ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু বহু জায়গায় ব্যবহার করা হয়, যে এই সমস্ত গ্রামীণ অঞ্চলে ব্যবহার করা হয়, যেখানে বিদ্যুৎ শক্তি টক্তি পৌঁছয়নি, বা বহু উন্নত দেশের রাস্তাতেই সোলার স্ট্রিট লাইট ব্যবহার করা হয়, যাতে কি বলবো, সূর্যালোকটা ব্যবহার করা হয়, বিদ্যুতের খরচটা কম করা যায়, ঠিক আছে। এবার আসি এই যে তড়িৎ নিয়ে বললাম, এইগুলো তো সমস্ত এক্সটার্নালি বললাম, আমরা ব্যাটারি ইউজ করছি, তার ইউজ করছি। এই তড়িৎ কিন্তু জীবদেহের মধ্যেও আছে। বেশ কিছু সামুদ্রিক প্রাণী আছে, যেমন জেলিফিশ, ইলেকট্রিক ইল, এরা কী করে, এদের গায়ে যদি তুমি হাত দাও শক লাগবে, কারণ এরা এদের শরীরে তীব্র শক্তি উৎপন্ন করে। সেজন্য অনেক সময় কি হয়, যখন ধরো ইলেকট্রিক ইল বা এগুলোর কিছু দেখতে যাও, অ্যাকোরিয়ামে, মানে কোনো বড় বড় অ্যাকোরিয়াম হতে পারে, বা ধরো তুমি চিড়িয়াখানায় দেখতে গেলে, ওখানে কিন্তু মানে কি বলবো, যদি জলে হাত দেওয়ার ব্যবস্থাও থাকে, সেক্ষেত্রেও দিতে বারণ করে, কারণ এরা কিন্তু শরীরে তীব্র তড়িৎ উৎপন্ন করে। সেই তড়িৎ কিন্তু মানে দিয়ে ওদেরকে ধরো, ওরা মনে করে যারা ক্ষতি করতে আসে তাদেরকে ওরা ইলেকট্রিক শক দেয়। মানে তুমি ওর শরীরে এতটাই তড়িৎ থাকে, তুমি হাত দিলে তোমার শরীরে সেই তড়িৎ প্রবাহিত হবে এবং তোমার শক লাগবে। তারপর হলো আমাদের শরীরে, মানে সমস্ত প্রাণীদের শরীরে এই যে হৃৎপিণ্ড রয়েছে যাদের ক্ষেত্রে, তাদেরই যে হৃৎপেশি সংকুচিত প্রসারিত হয়। তোমরা হয়তো জানো, আমাদের যে হৃৎস্পন্দন 72 বার, মানে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে হৃৎপিণ্ড। এই যে হৃৎপিণ্ডটা নিজে নিজেই এরাম করছে, এই জিনিসটা কেন হচ্ছে?
কারণ হলো এই যে হৃৎপেশিতে তড়িৎ প্রবাহিত হয় এবং সেটা গিয়ে হৃৎপেশিকে সংকুচিত এবং প্রসারিত করাচ্ছে, তার ফলে হৃৎপিণ্ডের মানে রক্ত ঢুকছে এবং রক্ত বেরিয়ে যাচ্ছে। যদি এটা হৃৎপিণ্ড হয়, আমি একটা মানে এতে আঁকলাম, এখান দিয়ে ধরো রক্ত ঢুকলো, তখন এই যে হৃৎপেশির এই ওপরের অংশটা, এটাকে বলে অলিন্দ। অলিন্দ তখন কি আছে, খোলা অবস্থায় রয়েছে, মানে ফুলে রয়েছে, জায়গা আছে যাতে ওর ভিতরে রক্ত ঢুকতে পারে। যেই রক্ত ঢুকে এলো তখন এই অলিন্দের পেশিটা এরকম সংকুচিত হয়। সংকুচিত যেই হবে রক্ত এখান থেকে এখানে চলে এলো, এটা হলো নিলয়। নিলয়ে যেই আবার রক্ত এসে পূর্ণ হলো, নিলয়টা আবার সংকুচিত হলো, তখন রক্ত এই সমস্ত এই তোমার শিরা ধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে হৃৎপিণ্ড থেকে থেকে সংকুচিত হচ্ছে, একবার অলিন্দ সংকুচিত, একবার নিলয় সংকুচিত হচ্ছে, এই জিনিসটা করছে হলো হৃৎপেশি, যার ভিতরে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তড়িৎটাই সেই হৃৎপিণ্ডটাকে মানে কি বলবো সংকুচিত এবং প্রসারিত হতে সাহায্য করছে। বয়স্কদের ক্ষেত্রে যখন এই হৃৎপেশি ভালোভাবে কাজ করে না, সেক্ষেত্রে পেসমেকার বসানো হয়। পেসমেকারও কিন্তু একটা ইলেকট্রিক যন্ত্র। পেসমেকার বসানোর ফলে হৃৎপিণ্ডটা ভালোভাবে কাজ করে। তোমরা যদি মানে তোমাদের চেনাশোনা যদি কোনো বয়স্ক লোকের মানে পেসমেকার বসানো থাকে, তাহলে তোমরা জানতে পারবে যে পেসমেকার কিন্তু একটা ব্যাটারি চালিত একটা ছোট যন্ত্র, যেটা অপারেশন করে ভিতরে একদম ঢুকিয়ে দেওয়া হয় হৃৎপিণ্ডর পাশে, যাতে হৃৎপিণ্ডটা এই যে সংকোচন প্রসারণ এটা সমানে চলতে থাকে, সেই জিনিসটাকে সাপোর্ট করে। ঠিক আছে, তারপর হলো মস্তিষ্ক তরঙ্গ। আমাদের মাথার ভিতরে প্রচুর নার্ভ আছে, এই যে স্নায়ু কোষ আছে, এই স্নায়ু কোষগুলো একটা থেকে একটায় যে কানেকশান করে বা সংযোগ স্থাপন করে, সেটা এই তড়িতের মাধ্যমেই করে। তার ফলে একটা তোমার স্নায়ু কোষ, এটা ধরো একটা স্নায়ু কোষ গিয়ে পরবর্তী আরও একটা স্নায়ু কোষে গিয়ে কানেকশান করছে এইভাবে। এখানে ধরো আরও একটা স্নায়ু কোষ রয়েছে, তার সাথে কানেকশান করছে। তাহলে এই যে একটা স্নায়ুকোষ অন্য স্নায়ুকোষের সাথে কানেকশান করছে, এই যে এখান থেকে উদ্দীপনা এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এরমভাবে চলতে থাকছে। তাহলে এইটাও হলো কিন্তু এই তড়িতের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে মানে মস্তিষ্কর ভিতরেও তরঙ্গ হয়, সেই জন্য যখন ক্ষেত্রে ইইজি করতে বলে, ইইজির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এরকম একটা গ্রাফ আসে। ইইজি যদি কারো হয়ে থাকে বুঝতে পারবে, সেই ইইজির ক্ষেত্রেও মস্তিষ্কের তরঙ্গই দেখানো হয়। আমাদের মস্তিষ্কে বিভিন্ন রকম তরঙ্গ হয়, আলফা তরঙ্গ, বিটা তরঙ্গ, সেগুলোকে ভালোভাবে দেখা হয়। ঠিক আছে, এই মানে বিজ্ঞানীরা বর্তমানে স্কুইডের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেখান থেকে দেখা গেছে যে এই যে স্নায়ু কোষগুলোর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, এবার দেখো তড়িৎ প্রবাহিত মানেই যে আমাদের বাড়িতে যে ভোল্টেজ তড়িৎ যাচ্ছে সেরকম নয়। ঠিক আছে, তড়িৎ প্রবাহিত মানে হলো আমার মানে ওর ভিতর দিয়েও কোনো না কোনো তোমার আয়ন যাচ্ছে, সেটা গিয়ে তড়িৎ প্রবাহ হিসাবে দেখাচ্ছে। হয়তো বাড়ির যে মানে বাড়িতে ধরো যে তড়িৎ প্রবাহিত হচ্ছে অতটা স্ট্রং না হলেও, খুব অল্প হলেও সেটাও কিন্তু হচ্ছে। এবার তুমি বলবে স্কুইডের উপর কেন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? মানুষের ক্ষেত্রে যে একটা স্নায়ু, সেগুলো খুব ছোট, মানে স্নায়ু কোষগুলো, সেগুলোর উপর এক্সপেরিমেন্ট করা বেশ শক্ত। স্কুইডকে নিয়ে করা হয়েছে কারণ স্কুইড প্রথম কথা খুব সহজে পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায়। আর স্কুইডের যে স্নায়ু কোষ সেগুলো মানে মানুষের স্নায়ু কোষের থেকে অনেকটা বড়, প্রায় 25 গুণ, সেজন্য সেটাকে দেখা যায় এবং সেটাকে হ্যান্ডেল করা অনেকটা সহজ এবং তার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা অনেকটা সহজ হয়ে পড়ে, সেই জন্য বর্তমানে সেটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে তড়িৎ শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।